চোখে দেখে চলতে পারো না? দুঃখিত, ভুল হয়ে গেছে। আমার ফ্লাইট মিস হয়ে যাবে। জানো উনি কে? উনি বঙ্গে এয়ারলাইন্সের মালিক সমরেশ সেন। আমার টিকিটটাও আপনার এয়ারলাইন্সের। দয়া করে আমাকে যেতে দিন। আপনি শুধু একটা টিকিট ছেড়েননি, আপনি আপনার পুরো কোম্পানির ভাগ্য ছিঁড়ে ফেলেছেন। এখন থেকে ঠিক 10 মিনিট পরে আপনার ক্ষমতা, আপনার অহংকার এবং এয়ারলাইন তিনটেই পতন হয়ে যাবে। সময় এসে গেছে, অভিযান শুরু করুন। তোমাদের মতো লোকেদের সবচেয়ে বড় সমস্যা কি জানো? যখন কিছু করতে পারো না, তখন বড় বড় কথা বলতে শুরু করো। সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচণ্ড ব্যস্ততা ছিল। দেশ বিদেশের অসংখ্য যাত্রী নিজেদের উড়ান ধরার জন্য তাড়াহুড়ো করছিলেন। সেই ভিড়ের মধ্যেই অয়ন দ্রুত পায়ে বিমানবন্দরের প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছিল। তার পরনে ছিল অত্যন্ত সাধারণ পোশাক, পায়ে পুরনো চটি, কাঁধে ছোট একটা ব্যাগ আর মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী তাকে আটকে দিল। অয়ন নিজের টিকিট দেখানোর চেষ্টা করল, কিন্তু তখনই তার মনে পড়ল টিকিটটি তার সহকারী ভেতরে নিয়ে অপেক্ষা করছে। অয়ন বারবার বোঝানোর চেষ্টা করছিল যে তার আমেরিকার উড়ান আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। সে যদি এখন ভেতরে যেতে না পারে তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু নিরাপত্তারক্ষী তার কথা শোনার বদলে তাকে নিয়ে ঠাট্টা শুরু করল। সে অবজ্ঞার চোখে অয়নকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে হাসতে হাসতে বলল, তুমি যাবে আমেরিকা? আগে কখনো উড়োজাহাজ কাছ থেকে দেখেছো? অয়ন হাত জোর করে বলল, আমার কাছে সত্যি টিকিট আছে, শুধু আমাকে 2 মিনিটের জন্য ভেতরে যেতে দিন। আমার সহকারী টিকিট নিয়ে অপেক্ষা করছে। কিন্তু কেউ তার কথা শুনছে না। আরও কয়েকজন কর্মচারী সেখানে এসে জড়ো হলো। সবাই তাকে সন্দেহের চোখে দেখতে লাগলো। কেউ তাকে মিথ্যাবাদী বলল, কেউ আবার বিমানবন্দর থেকে বের করে দেওয়ার কথা বলল। ঠিক তখনই বিমানবন্দরের বাইরে একটা দামি কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন কলকাতার বিখ্যাত শিল্পপতি দেবাশিস রায় চৌধুরী। তার উপস্থিতিতে মুহূর্তের মধ্যে পরিবেশ বদলে গেল। বিমানবন্দরের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা তাকে স্বাগত জানাতে এগিয়ে গেলেন। কিন্তু হঠাৎ দেবাশিসবাবুর নজর দূরে দাঁড়িয়ে থাকা অয়নের উপর পড়ল। অয়নকে দেখামাত্রই তাঁর মুখের অভিব্যক্তি বদলে গেল। তিনি কর্মকর্তাদের উপেক্ষা করে দ্রুত অয়নের দিকে এগিয়ে এলেন। সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। হাজার হাজার কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক একজন সাধারণ পোশাক পরা যুবকের দিকে এত তাড়াহুড়ো করে যাচ্ছেন কেন? দেবাশিসবাবুর কাছে এসে সম্মানের সঙ্গে বললেন, মিস্টার অয়ন, আপনি এখানে বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনার তো উড়ানের সময় হয়ে যাচ্ছে। অয়ন নিচু গলায় পুরো ঘটনাটা খুলে বলল। দেবাশিসবাবুর মুখে অসন্তোষ ফুটে উঠল। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন প্রথমবার বুঝতে পারল যাকে তারা সাধারণ ভবঘুরে মনে করছিল তাকে কলকাতার অন্যতম প্রভাবশালী শিল্পপতি অত্যন্ত সম্মানের সঙ্গে সম্বোধন করছেন। ঠিক তখনই সেখানে উপস্থিত হল মেঘলা। সে তার বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিল। অয়নকে দেখে তার মুখে বিরক্তি ফুটে উঠল। সে দ্রুত অয়নের কাছে গিয়ে বলল, তুমি এখানে কি করছো? আমি তোমাকে বাড়িতে থাকতে বলেছিলাম। আমি কিন্তু এখানে কোনো নাটক চাই না। অয়ন শান্ত গলায় বলল, মেঘলা, আমাকে এখনই আমেরিকা যেতে হবে, খুব জরুরি একটা কাজ আছে। মেঘলা বিদ্রূপের হাসি এসে বলল, তুমি যাবে আমেরিকা? আগে আমেরিকার বানানটা ঠিক করে বলতে শেখো। তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যবসায়িক অংশীদার সৌরভ মৃদু মৃদু হাসছিল। সে অয়নের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে কেউ ওকে বড় বড় স্বপ্ন দেখিয়েছে। অয়ন দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু কোনো উত্তর দিল না। দেবাশিসবাবু সবকিছু চুপচাপ করে দেখছিলেন। তিনি মেঘলার দিকে তাকিয়ে বললেন, আপনি হয়তো এই মানুষটিকে ঠিকমতো চেনেন না। মেঘলা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি অয়নকে চেনেন? দেবাশিসবাবু মৃদু হেসে বললেন, শুধু এটুকুই বলবো, ওর পোশাক দেখে ওর বিচার করবেন না। এটুকু বলে তিনি এগিয়ে গেলেন। তার কথাগুলো মেঘলার মনে অসংখ্য প্রশ্ন তৈরি করে দিল। ঠিক তখনই অয়নের সহকারী তন্ময় দৌড়ে সেখানে পৌঁছল। সে অয়নের হাতে টিকিট আর মোবাইল তুলে দিয়ে বলল, স্যার তাড়াতাড়ি করুন, বোর্ডিং শুরু হয়ে গেছে। অয়ন আর সময় নষ্ট করল না। সে দ্রুত বিমানবন্দরের ভেতরে ঢুকে বোর্ডিং গেটের দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ এক জায়গায় তার সঙ্গে একজন ব্যক্তির সজোরে ধাক্কা লাগলো। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি
প্রচণ্ড রেগে গেল। তার সঙ্গে বেশ কয়েকজন দেহরক্ষী ছিল। লোকটি অয়নের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, চোখে দেখে চলতে পারো না? অয়ন সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে বলল, ও দুঃখিত, ভুল হয়ে গেছে, আমার ফ্লাইট মিস হয়ে যাবে। কিন্তু লোকটি শান্ত হলো না। তার পাশে দাঁড়িয়ে থাকা একজন অহংকারের সঙ্গে বলল, জানো উনি কে? উনি বঙ্গ এয়ারলাইন্সের মালিক সমরেশ সেন। অয়ন আবার হাত জোর করে বলল, আমার টিকিটটাও আপনার এয়ারলাইন্সের, দয়া করে আমাকে যেতে দিন। সমরেশ সেন অবজ্ঞার সঙ্গে টিকিটটা দেখতে চাইলেন। টিকিট তার হাতে পৌঁছতেই তিনি সবার সামনে সেটি ছিঁড়ে অয়নের মুখে ছুঁড়ে দিলেন। পুরো হল ঘর স্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড অয়ন একেবারে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। তারপর সে ধীরে ধীরে মেঝেতে পড়ে থাকা টিকিটের টুকরোগুলো তুলে নিল, নিজের মুঠি বন্ধ করল। প্রথমবার তার চোখে এমন এক আত্মবিশ্বাস দেখা গেল যা দেখে চারপাশে দাঁড়িয়ে থাকা লোকেরাও ঘাবড়ে গেল। অয়ন সরাসরি সমরেশ সেনের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি শুধু একটা টিকিট ছেড়েননি, আপনি আপনার পুরো কোম্পানির ভাগ্য ছিঁড়ে ফেলেছেন। এখন থেকে ঠিক 10 মিনিট পরে আপনার ক্ষমতা, আপনার অহংকার এবং আপনার এয়ারলাইন তিনটেই পতন হয়ে যাবে। এটুকু বলে অয়ন নিজের মোবাইল বের করে একটি ফোন নম্বরে ফোন করল। ওপাশ থেকে ফোন ধরতে সে শুধু বলল, সময় এসে গেছে, অভিযান শুরু করুন। সমরেশ সেন জোরে হেসে উঠলেন। তার বিন্দুমাত্র ধারণা ছিল না আগামী কয়েক মিনিটের মধ্যেই তার গোটা পৃথিবী বদলে যেতে চলেছে। অয়ন ফোন রাখার পর বিমানবন্দরের ভেতরে কিছুক্ষণের জন্য অদ্ভুত নীরবতা নেমে এলো। সমরেশ সেন অট্টহাসি হেসে বললেন, তোমাদের মতো লোকদের সবচেয়ে বড় সমস্যা কি জানো? যখন কিছু করতে পারো না তখন বড় বড় কথা বলতে শুরু করো। অয়ন কিন্তু রাগ করল না, শুধু শান্ত গলায় বলল, মানুষের পরিচয় সবসময় তার পোশাক দিয়ে হয় না, কখনো কখনো তার নেওয়ার সিদ্ধান্তই তার আসল পরিচয় প্রকাশ করে। যাই হোক, কয়েক মিনিটের মধ্যেই আপনি সেটা বুঝতে পারবেন। সমরেশ সেন নিজের নিরাপত্তারক্ষীদের বললেন, এই লোকটাকে বাইরে বের করে দাও, আমি একদম চাই না ও আমার চোখের সামনে থাকুক। নিরাপত্তারক্ষীরা অয়নের দিকে এগিয়ে আসতেই হঠাৎ বিমানবন্দরের স্পিকারে জরুরি ঘোষণা শোনা গেল, সকল যাত্রীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, প্রশাসনিক কারণে বং এয়ারলাইন্স সমস্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবিলম্বে স্থগিত করা হলো। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে পরবর্তী তথ্যের জন্য সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন। ঘোষণা শোনা মাত্রই পুরো বিমানবন্দরে হইচই পড়ে গেল। যাত্রীরা একে অপরকে প্রশ্ন করতে শুরু করলেন। পরের মুহূর্তেই সমরেশ সেনের মুখে হাসি মিলিয়ে গেল। তার মোবাইল ফোন অনবরত বেজে উঠতে লাগল। তিনি দ্রুত ফোন ধরলেন। ওপাশ থেকে আতঙ্কিত কণ্ঠ শোনা গেল, স্যার, একটা বড় সমস্যা হয়েছে। সরকার আমাদের সমস্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে। কোম্পানির আর্থিক নথিপত্রের তদন্ত শুরু হয়ে গেছে। সমরেশ সেন চিৎকার করে উঠলেন, কি বাজে কথা বলছো? ওপাশ থেকে উত্তর এলো, স্যার, এটা কোনো ঠাট্টা নয়, তদন্তকারী কর্মকর্তারা আমাদের কলকাতার প্রধান কার্যালয়ে পৌঁছে গিয়েছেন। সমরেশ সেনের হাত কাঁপতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যেই কয়েকজন সরকারি কর্মকর্তা বিমানবন্দরে এসে পৌঁছলেন। তারা প্রয়োজনীয় নথি দেখিয়ে বললেন, আপনার কোম্পানির বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনার সংস্থা কোনো উড়ান পরিচালনা করতে পারবে না। সমরেশ সেনের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার মনে পড়ে গেল অয়নের বলা কথা, 10 মিনিটের মধ্যে তোমার কোম্পানি শেষ হয়ে যাবে, এই বলেছিল না? এবার প্রথমবার তিনি বুঝতে পারলেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কোনো সাধারণ ব্যক্তি নয়। তিনি ধীরে ধীরে অয়নের কাছে এগিয়ে এলেন। তার গলা থেকে সমস্ত অহংকার উধাও হয়ে গিয়েছে। স্যার, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি যদি আগে জানতাম আপনি কে, তাহলে কখনো আপনার সঙ্গে এরম খারাপ আচরণ করতাম না। অয়ন শান্ত গলায় বলল, আপনার ভুল আমার পরিচয় না জানার জন্য হয়নি। আপনার ভুল ছিল একজন মানুষের পোশাক দেখে তার সম্মান নির্ধারণ করা। সমরেশ সেন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। ঠিক তখনই তন্ময় দ্রুত অয়নের কাছে এসে বলল, স্যার, আপনার জন্য ব্যক্তিগত বিমান প্রস্তুত করা হয়েছে, আমাদের এখনই রওনা হতে হবে। কথাটা শুনে সেখানে উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। কয়েক মিনিট আগে যাকে বিমানবন্দর থেকে বের করে দিতে চাওয়া হচ্ছিল, এখন তার জন্য ব্যক্তিগত বিমান অপেক্ষা করছে। কিন্তু তখনই অয়নের ফোন বেজে উঠল। ওপাশে আমেরিকার হাসপাতালের চিকিৎসক ছিলেন। তিনি বললেন, মিস্টার অয়ন, এখন আপনার আর আমেরিকা আসার কোনো প্রয়োজনই নেই। যে রোগীর জন্য আপনি ডোনারের ব্যবস্থা করেছিলেন, আমরা অন্য একজন উপযুক্ত ডোনার পেয়েছি এবং অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তিনি বিপন্মুক্ত। অয়ন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, থ্যাংক গড, তার আর আমেরিকায় যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। সে তন্ময়কে বলল, ব্যক্তিগত বিমান বাতিল করে দাও, আমি বাড়ি ফিরে যাচ্ছি।
কিছুক্ষণ পর অয়ন সরাসরি কলকাতার উত্তর প্রান্তে অবস্থিত চৌধুরী ভবনে পৌঁছালো। অন্যদিকে চৌধুরী শিল্পগোষ্ঠীর পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে পড়েছিল। সকাল থেকে সংবাদ মাধ্যমে একটাই খবর চলছিল, সরকারি মেগা প্রকল্পের বরাত চৌধুরী শিল্পগোষ্ঠীর হাতছাড়া হয়ে গিয়েছে। কোম্পানির কয়েকশো কোটি টাকার লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে। মেঘলা নিজের কনফারেন্স রুমে একের পর এক বৈঠক করছিল। কোম্পানির সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা চিন্তিত ছিলেন। একজন পরিচালক বললেন, আগামী কয়েকদিনের মধ্যে বড় কোনো বিনিয়োগ না এলে আমাদের সংস্থা কিন্তু ভয়াবহ আর্থিক সংকটে পড়বে। অন্য একজন কর্মকর্তা বললেন, অনেক বিনিয়োগকারী তাদের শেয়ার বিক্রি করতে শুরু করেছেন। মেঘলা সব চুপচাপ শুনছিল। তার চোখের সামনে প্রয়াত দাদুর পরিশ্রমের দিনগুলো ভেসে উঠছিল। সে দৃঢ় গলায় বলল, এই কোম্পানি শুধু একটা ব্যবসা নয়, এটা আমার পরিবারের পরিচয়। আমি কোনো অবস্থাতেই এটাকে ভেঙে পড়তে দেব না। ঠিক তখনই অয়ন প্রতিদিনের মতো টিফিনের বাক্স হাতে অফিসে পৌঁছল। রিসেপশনে থাকা কর্মচারীরা তাকে দেখে হাসাহাসি শুরু করলো। কেউ তাকে নিয়ে ঠাট্টা করলো, কেউ আবার তাকে ঘর জামাই বলে বিদ্রূপ করলো। কিন্তু অয়ন বরাবরের মতোই শান্ত। সে রিসেপশনিস্টকে বলল, মেঘলার সঙ্গে এখনই আমার দেখা করা দরকার। রিসেপশনিস্ট বলল, ম্যাডাম জরুরি বৈঠকে আছেন। অয়ন সোজা কনফারেন্স রুমের দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই ঘরে উপস্থিত সমস্ত কর্মকর্তা তার দিকে তাকালেন। সৌরভ রেগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এই, তোমার সাহস কি করে হলো এখানে আসার? এটা কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠক, তোমাদের বাড়ির বসার ঘর নয়। অয়ন শান্ত গলায় বলল, আমি শুধু কোম্পানি সম্পর্কে জরুরি একটা কথা বলতে চাই। সৌরভ নিরাপত্তা রক্ষীদের ডেকে বলল, কে আছো? ওকে এখনই বের করে দাও তো। নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসতেই কোম্পানির প্রবীণ কর্মী মিসেস বসু তাঁদের সামনে এসে দাঁড়ালেন। তিনি কঠোর গলায় বললেন, তামুন, উনি কোনো বহিরাগত নন, উনি ম্যাডামের স্বামী। ঘরের মধ্যে হঠাৎ নীরবতা নেমে এলো। মেঘলা কয়েক মুহূর্ত অয়নের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল না অয়ন কেন এত জেদ করছে। অয়ন বলল, আমি যদি কোম্পানির গত কয়েক বছরের আর্থিক হিসেব, বিনিয়োগকারীদের তথ্য এবং শেয়ার মালিকানার বিস্তারিত দেখাতে পায়, তাহলে হয়তো এই ডুবতে থাকা কোম্পানিকে আবার দাঁড় করাতে পারবো। ঘরে উপস্থিত সবাই তার দিকে তাকালো। সৌরভ হেসে উঠল। যে মানুষটা জীবনে একটা ছোট দোকানও চালায়নি, সে আজ 1000 কোটি টাকার কোম্পানি বাঁচানোর কথা বলছে। রিডিকিউলাস। কিন্তু এবার মেঘলার মনে প্রথমবার একটা প্রশ্ন জাগলো, অয়ন কি সত্যিই তেমন সাধারণ যেমনটা সে এতদিন ভেবে এসেছে, নাকি তার আসল কোনো পরিচয় এখনো সবার আড়ালে রয়েছে? মেঘলা কিছুক্ষণ চুপ করে বসে রইল। কনফারেন্স রুমে উপস্থিত প্রত্যেকের নজর এখন অয়নের ওপর। একদিকে সৌরভ এবং তার সমর্থকেরা অয়নকে নিয়ে ঠাট্টা শুরু করে দিয়েছে। অন্যদিকে পরিবারের পুরনো বিশ্বস্ত কর্মচারী রতন কাকা গভীর চিন্তায় ডুবেছিলেন। তার বারবার প্রয়াত মালিকের বলা একটা কথা মনে পড়ছিল, যেদিন চৌধুরী শিল্পগোষ্ঠীর ওপর সবচেয়ে বড় বিপদ আসবে, সেদিন অয়নই তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। মেঘলা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই শান্ত হন, আমি অয়নের পুরো কথাটা আগে শুনতে চাই। সৌরভ রেগে বলল, মেঘলা, এটা খুব বড় ভুল হবে কিন্তু। কোম্পানির গোপন তথ্য এমন একজন মানুষকে দেওয়া যার ব্যবসার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু ঠিক সিদ্ধান্ত একদম নয়। মেঘলা কঠোর গলায় বলল, সিদ্ধান্ত আমি নেব, এই কোম্পানির দায়িত্ব আমার। ঘরে নীরবতা নেমে এলো। মেঘলা তথ্য প্রযুক্তি বিভাগের কর্মচারীকে বলল, অয়নকে গত 2 বছরের আর্থিক হিসেব, বিনিয়োগকারীদের তালিকা এবং শেয়ার মালিকানার তথ্য দেখান। কয়েক মিনিটের মধ্যে সমস্ত নথি অয়নের সামনে রাখা হলো। অয়ন কোনো তাড়াহুড়ো করল না। সে প্রতিটি নথি অত্যন্ত মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। তার চোখ ছোট থেকে ছোট অঙ্কের ওপর আটকে যাচ্ছিল। প্রায় 10 মিনিট বন্ধ করে বলল, সমস্যা লোকসানের নয়, সমস্যাটা বিশ্বাসের। সবাই অবাক হয়ে তাকালো। অয়ন বলল, এখানে একই ধরনের বিনিয়োগকারীরা ধারাবাহিকভাবে কোম্পানি ছেড়ে চলে যাচ্ছেন। এটা স্বাভাবিক ঘটনা কিন্তু নয়। কেউ পরিকল্পিতভাবে বাজারে ভয় তৈরি করেছে যাতে শেয়ারের দাম কমে যায়। সৌরভ হাসতে হাসতে বলল, এটা শুধু তোমার কল্পনা। অয়ন শান্ত রইল। সে আরেকটা ফাইল তুলে বলল, না, ঘটনাগুলোর ধারা খুবই পরিষ্কার। প্রথমে সরকারি প্রকল্পের বরাত হাতছাড়া হলো, তারপর বিনিয়োগকারীদের মধ্যে গুজব ছড়ানো হলো, তারপর শেয়ার বিক্রি শুরু হলো। এতগুলো ঘটনা একসঙ্গে কাকতালীয় হতেই পারে না। রতন কাকা মাথা নেড়ে বললেন, আমারও কিছু একটা সন্দেহ হচ্ছিল কিছুদিন ধরে, কিন্তু প্রথমবার অয়নের কথা গুরুত্ব দিয়ে শুনছিল। সে জিজ্ঞেস করল, যদি তোমার কথাই সত্যি হয় তাহলে সমাধান কি? অয়ন সঙ্গে সঙ্গে বলল, প্রথমে বাজারের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে, এরপর কোম্পানির বড় অংশের শেয়ার কিনে নিতে হবে।
অরিন্দম নামের এক পরিচালক বললেন, তার জন্য তো কয়েকশো কোটি টাকা প্রয়োজন, আমাদের কাছে এত টাকা কোথায়? অয়ন মৃদু হাসল। সে পকেট থেকে মোবাইল বের করে একটি নম্বরে ফোন করল। কয়েক সেকেন্ড পর ওপাশ থেকে কণ্ঠ শোনা গেল। জি স্যার। অয়ন শান্ত গলায় বলল, মিস্টার ঘোষ, মন দিয়ে শুনুন। প্রথমত, রায়চৌধুরী গোষ্ঠীর পক্ষ থেকে চৌধুরী শিল্প গোষ্ঠীর অ্যাকাউন্টে অবিলম্বে 500 কোটি টাকা স্থানান্তর করুন। দ্বিতীয়ত, 2 সংস্থার কৌশলগত অংশীদারিত্বর ঘোষণা প্রস্তুত করুন। আর তৃতীয়ত, যত শেয়ার খোলা বাজারে রয়েছে সেগুলো এক্ষুনি কিনতে শুরু করুন। ফোন কেটে গেল। পুরো কনফারেন্স রুমে এমন নীরবতা নেমে এলো যেন সময় থমকে গেছে। সৌরভের চোখ কপালে উঠল। অরিন্দমের হাত থেকে কলম পড়ে গেল। মেঘলা হতভম্ব হয়ে অয়নের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সৌরভ অট্টহাসি হেসে বলল, বাহ, গল্প বানাতে তুমি বেশ পারো। 500 কোটি টাকা এমনভাবে চাইছো যেন 500 টাকা। অয়ন তার দিকে ফিরেও তাকালো না। প্রায় 2 মিনিট পর মেঘলার সামনে রাখা ল্যাপটপে বার্তা আসতে শুরু করল। অর্থ বিভাগের প্রধান স্ক্রিনের দিকে তাকিয়ে চমকে উঠলেন। ম্যাডাম, এই আমাদের অ্যাকাউন্টে 500 কোটি টাকা জমা হয়েছে। ঘরে বসা উঠে দাঁড়ালো। কি? এটা কিভাবে সম্ভব? অর্থ বিভাগের প্রধান কাঁপা গলায় বললেন, লেনদেন তো সম্পূর্ণ বৈধ। টাকা রায়চৌধুরী গোষ্ঠীর পক্ষ থেকে এসেছে। মেঘলা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই আরেকটি ইমেল এলো। তাতে রায়চৌধুরী গোষ্ঠী এবং চৌধুরী শিল্প গোষ্ঠীর মধ্যে কৌশলগত অংশীদারিত্বের আনুষ্ঠানিক ঘোষণা ছিল। রতন কাকার চোখ আনন্দে ভিজে উঠল। তিনি নিচু গলায় বললেন, আজ বুঝলাম, মালিক অয়নকে এমনি এমনি বেছে নেননি। সৌরভের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতেই পারছিল না যে মানুষটাকে সে এতদিন অপমান করেছে তার একটা ফোনে বাংলার অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কিভাবে পাশে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই সংবাদ মাধ্যমে জরুরি খবর প্রচারিত হতে শুরু করলো। এখনকার বড় খবর, রায়চৌধুরী গোষ্ঠী চৌধুরী শিল্পগোষ্ঠীতে বিপুল বিনিয়োগের ঘোষণা করেছে। শেয়ার বাজারে সংস্থার শেয়ারের দাম দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে এই অংশীদারিত্ব বাংলা শিল্প জগতের অন্যতম হয়ে উঠতে পারে। কয়েক মিনিটের মধ্যেই বিনিয়োগকারীদের ফোন আসতে শুরু করলো। যারা সকাল পর্যন্ত নিজেদের শেয়ার বিক্রি করেছিলেন তারাই এখন আবার বিনিয়োগ করতে চাইছেন। কোম্পানির পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। মেঘলা ধীরে ধীরে অয়নের কাছে এগিয়ে এলো। তার চোখে এই প্রথমবার অহংকার নয়, বরং কৌতূহল ছিল। সে নিচু গলায় জিজ্ঞেস করলো, অয়ন, আসলে তুমি কে বলো তো? একজন সাধারণ খাবারের দোকানে কাজ করা ছেলে কিভাবে এসব করতে পারে? রায়চৌধুরী গোষ্ঠী তোমার এক কথায় 500 কোটি টাকা পাঠিয়ে দিল। অয়ন কয়েক মুহূর্ত চুপ হয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তাকে নিজের পরিচয় লুকিয়ে রাখতে হয়। সঠিক সময় এলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এটুকু বলে সে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। মেঘলা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। প্রথমবার তার মনে হচ্ছে যে মানুষটাকে সে এতদিন দুর্বল মনে করেছে, হয়তো সেই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় রহস্য। কিন্তু সে জানতো না, অয়নের আসল পরিচয় সামনে এলে শুধু তার চিন্তা ভাবনার নয়, গোটা কলকাতার শিল্প জগতের হিসেব বদলে যাবে। অয়ন কনফারেন্স রুম থেকে বেরিয়ে যাওয়ার পর পুরো অফিসে তাকে নিয়ে আলোচনা শুরু হলো। কয়েক ঘন্টা আগে পর্যন্ত যাকে সবাই ঘর জামাই আর অকর্মণ্য বলে ঠাট্টা করছিল, আজ সেই কোম্পানি ভরসা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মেঘলা নিজের চেয়ারে বসে একটাই কথা ভাবছিল, আসলে এই অয়নের পরিচয় কি? ঠিক তখনই রতন কাকা তার কাছে এলেন। মা, আমার মনে হয় এবার সময় এসেই গিয়েছে যখন তোমার সবকিছু সত্য জানা উচিত। মেঘলা সঙ্গে সঙ্গে তার দিকে তাকালো। রতন কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার দাদু কোনো মানুষের ওপর বিনা কারণে বিশ্বাস করতেন না। তিনি অয়নকে তোমার স্বামী হিসেবে চয়ন করেছিলেন এই কারণে নয় যে অয়ন গরিব ছিল বা তার আশ্রয়ের প্রয়োজন ছিল। তিনি অয়নের আসল ক্ষমতা জানতেন। মেঘলার হৃদস্পন্দন বেড়ে গেল। তার মানে দাদু সব জানতেন? হ্যাঁ, মৃত্যুর আগে তিনি আমাকে বলেছিলেন, যদি কখনো চৌধুরী শিল্পগোষ্ঠী বড় বিপদে পড়ে তাহলে একমাত্র অয়নই পারবে তাকে বাঁচাতে। কথাটা শুনে মেঘলার মনে দাদুর বলা অনেকগুলো কথা ফিরে এলো। তখন তার মনে হতো দাদু আবেগের বশে হয়তো অয়নের পক্ষপাতিত্ব করছেন, কিন্তু এখন তো প্রতিটি কথার অর্থ সে বুঝতে পারছে। অন্যদিকে সৌরভ নিজের কেবিনে অস্থির হয়ে হাঁটাহাঁটি করছিল। তার সমস্ত পরিকল্পনা একের পর এক ব্যর্থ হয়ে গেছে। সে নিজের এক বিশ্বস্ত লোককে ফোন করলো, শোনো, যা করতে হয় করো। অয়ন আসলে কে সেটা খুঁজে বের করতেই হবে। আমার আজকের মধ্যে তার সমস্ত তথ্য চাই, বুঝেছ? কয়েক ঘন্টার মধ্যেই লোকটি আতঙ্কিত মুখে কেবিনে ঢুকলো। স্যার, যে তথ্য পেয়েছি শুনলে বিশ্বাস করবেন না। সৌরভ চিৎকার করে বলল, আরে তাড়াতাড়ি বলো না। লোকটি নিচু গলায় বলল,
রায়চৌধুরী গোষ্ঠীর চেয়ারম্যান দেবাশিস রায়চৌধুরী অয়নকে ছোট কর্তা বলে ডাকেন। কোম্পানির বড় সিদ্ধান্ত অয়নের পরামর্শেই নেওয়া হয়। সৌরভের চোখ এবার কপালে উঠল। অসম্ভব, বলো কি? লোকটি বলল, শুধু তাই নয়, দেশের বড় বড় শিল্পপতিরা অয়নের নাম অত্যন্ত সম্মানের সঙ্গে নেন, কিন্তু তার আসল পরিচয় সবসময় গোপন রাখা হয়েছে। সৌরভের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। অন্যদিকে সংবাদ মাধ্যমে অনবরত খবর চলছিল, রায়চৌধুরী গোষ্ঠীর সঙ্গে অংশীদারিত্বের পর চৌধুরী শিল্পগোষ্ঠীর শেয়ারে ঐতিহাসিক উত্থান, বিনিয়োগকারীদের বিশ্বাস আবার ফিরছে। মেঘলা কিন্তু তার মনে আনন্দের চেয়ে অনুশোচনায় বেশি ছিল। সন্ধ্যায় অয়ন বাড়ি ফিরল। প্রতিদিনের মতো সে চুপচাপ নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এবার মেঘলা তাকে আটকে দিল। অয়ন, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। অয়ন দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ দুজনের মধ্যেই নীরবতা চলল। তারপর মেঘলা কিছু নিচু গলায় বলল, আমি তোমাকে সবসময় ভুল বুঝেছি, তোমাকে অপমান করেছি, তোমার কথাই কখনো বিশ্বাস করিনি, কিন্তু কিন্তু আজ বুঝতে পারছি ভুলটা আমারই ছিল। অয়ন মৃদু হাসল। আরে মানুষ মাত্রই তো ভুল করে। মেঘলার চোখে জল এলো। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে, মানে এত কিছুর পরেও? অয়ন তার দিকে তাকিয়ে বলল, ক্ষমা সেখানে চাওয়া হয় যেখানে মনে ক্ষোভ বা ঘৃণা থাকে। আমার মনে তোমার জন্য কোনো ক্ষোভ বা ঘৃণা তো নেই। মেঘলার চোখ দিয়ে এখনই অয়নের ফোন বেজে উঠল। ওপাশে দেবাশিস রায়চৌধুরী ছিলেন। ছোট কর্তা, আপনার পরিকল্পনা সম্পূর্ণ সফল হয়েছে, কোম্পানি এখন সুরক্ষিত, কিন্তু আরও একটা বড় খবর আছে। যারা চৌধুরী শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ পাওয়া গিয়েছে। অয়ন শান্ত গলায় বলল, আইন নিজের কাজ করবে, কোনো নির্দোষ মানুষ যেন কষ্ট না পায়। পরের দিনই অর্থনৈতিক অপরাধ দমন শাখা বহু মানুষকে জিজ্ঞাসাবাদ শুরু করল। তদন্তে জানা গেল চৌধুরী শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা গুজব ছড়িয়ে শেয়ারের দাম কমানোর চেষ্টা হয়েছিল। এই ষড়যন্ত্রের সঙ্গে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী যুক্ত ছিলেন। তদন্তে সৌরভের নামও সামনে এলো। যখন পুলিশ তার অফিসে পৌঁছল তখন তার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। মেঘলা দূরে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল। সে বুঝতে পারল লোভ আর প্রতারণার শেষ কখনো ভালো হয় না। কিছুদিনের মধ্যেই চৌধুরী শিল্পগোষ্ঠী আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠল। কোম্পানি একের পর এক নতুন আন্তর্জাতিক প্রকল্প পেতে শুরু করলো। কর্মচারীদের মুখে আবার হাসি ফিরে এলো। এক সন্ধ্যায় রতন কাকা অয়নকে জিজ্ঞেস করলেন, এবার তো সবাইকে আপনার আসল পরিচয় দিতে পারেন। অয়ন, শুধু নাম দিয়ে তৈরি হয় না কাকা, মানুষের কাজই তার আসল পরিচয় তৈরি করে। মানুষ যদি আমাকে আমার কাজের জন্য মনে রাখে, সেটাই আমার সবচেয়ে বড় পরিচয়। রতন কাকা গর্বের সঙ্গে হাসলেন। কিছুটা দূরে দাঁড়িয়ে মেঘলা কিন্তু সবকিছুই শুনছিল। প্রথমবার তার নিজের দাদুর দূরদর্শিতার উপর গর্ব হলো। যে যুবককে সবাই সাধারণ, দরিদ্র এবং অকর্মণ্য মনে করে অবহেলা করছিল, সেই মানুষটাই সবচেয়ে কঠিন সময়ে সবার সবচেয়ে বড় অবলম্বন হয়ে দাঁড়িয়েছিল। সেদিন মেঘলা মনে মনে একটা সিদ্ধান্ত নিল। এখন থেকে সে কোনো মানুষকে তার পোশাক, অর্থ বা অতীত দিয়ে বিচার করবে না। সে মানুষকে বিচার করবে তার চরিত্র, সিদ্ধান্ত এবং কাজ দিয়ে। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে